1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 47 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 47 সালে ছিল খাজা নাজিমউদ্দিন এবং 52 সালে মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। পাকিস্তানের কোন গভর্নর জেনারেলের সময়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে 144 ধারা জারি করা হয়? গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয়। তমুদ্দিন মজলিস কোন সালে বা কোন সনে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 2রা সেপ্টেম্বর 1947 সালে। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? এর সঠিক অ্যান্সারটি হবে 1947 সালে। আর 1947 সালের 2রা সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভাষা আন্দোলন। অ্যান্সারটি হবে 1947। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন? প্রথম ধর্মঘট হয় 11 মার্চ 1948 সালে। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালিত হতো? 11 মার্চ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1947 সালে। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? আকরাম খাঁ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলোতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? মহিউদ্দিন আহমেদ। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল বা বাংলা সন কত ছিল? বাংলা সন ছিল 1358 সন বা 1358 বঙ্গাব্দ। 1952 সালের 21 ফেব্রুয়ারি কি বার ছিল? 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, অর্থাৎ থার্সডে। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন? ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন। 52 দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। 52 দিনগুলো কার লেখা? 52 দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে এবং মহিরিয়ে পরিণত হয় 1952 সালে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়? 21 ফেব্রুয়ারি। ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম অধিবেশনে। কত সাল হতে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 2000 সাল হতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কতটি দেশ পালন করেছে? 188টি দেশ পালন করেছে। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়? 17 নভেম্বর 1999 সালে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 1956 সাল হতে। 1952 সালে ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার তৈরি করা হয় কবে? 23 ফেব্রুয়ারি ঢাকাতে। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কত তারিখে? শহীদ স্মৃতিস্তম্ভ
এটি তৈরি করা হয় 21শে ফেব্রুয়ারি রাজশাহীতে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ বরকতের মা। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? এর স্থপতি মিনাল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা ও গান। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? এই গানটির গায়ক আব্দুল জব্বার। কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গাওয়া হয়? 1954 সালের প্রভাত ফেরিতে। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন, সব বোঝাই যাচ্ছে কবর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা একাডেমি। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে অবস্থিত। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়, অর্থাৎ কত সাল থেকে প্রবর্তিত হয়? 1960 সাল হতে। কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে? সাহিত্যের উপর। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে কত সালে? 2010 সাল হতে। নিচের কোন পত্রিকাটি শিশু পত্রিকা হিসেবে পরিচিত? ধান শালিকের দেশ। 21শে গ্রন্থমালার আয়োজক সংস্থার নাম কি? বাংলা একাডেমি। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। বাংলা একাডেমি কোন সালে বা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। বর্ধমান হাউস কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদকে কেন্দ্র করে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ভাষা ও সংস্কৃতি। পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়? যুক্ত ফ্রন্ট গঠন করা হয় 1953 সালে। 1954 সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি? অর্থাৎ যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল কোনটি ছিল না? অ্যান্সারটা হবে ন্যাশনাল আওয়ামী পার্টি। যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা কত ছিল? অর্থাৎ যুক্ত ফ্রন্ট কতটি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল? অ্যান্সারটা হবে 4টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল। 1954 সালের পূর্ব বাংলা নির্বাচনের মূল মন্ত্র কি ছিল? অর্থাৎ যুক্ত ফ্রন্ট নির্বাচনের মূল মন্ত্র কি ছিল? 4টি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে পূর্ণ স্বায়ত্তশাসন। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল? যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইশতেহারে 21 দফা ছিল। ঐতিহাসিক 21 দফার প্রথম দাবি কি ছিল? 21 দফার প্রথম দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? আসন ছিল 309টি। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে? অ্যান্সারটা হবে 223টি আসন লাভ করে। 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? জয়লাভ করে যুক্ত ফ্রন্ট। পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল শেরে বাংলা একে ফজলুল হক। শেখ মুজিবুর রহমান যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন কত বছর বয়সে?
অ্যান্সারটা হবে 34 বছর বয়সী। 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা হবে কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী কে ছিলেন? কৃষিমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না কে? যুক্ত ছিলেন শেরেবাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও যুক্ত ছিলেন। যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। 1956 সালের কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? 1956 সালের কোয়ালিশন সরকারের, কিন্তু যুক্তফ্রন্টের না। অ্যান্সারটা হবে শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছেন? রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছেন নিউজ উইকস। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অবস্থিত ঢাকাতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? জাদুঘরে রূপান্তর করা হয়েছে 24 নম্বর কক্ষকে। বঙ্গবন্ধু স্মৃতি ভবন কোথায় অবস্থিত? স্মৃতি জাদুঘর ঢাকাতে অবস্থিত, আর স্মৃতি ভবন অবস্থিত কলকাতাতে। কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে? অ্যান্সারটা হবে ভারতের দিল্লির একটি রাস্তার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক। সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইয়ের মোড়ক উন্মোচন করা হয় কত তারিখে? মোড়ক উন্মোচন করা হয় 2018 সালের 7ই সেপ্টেম্বর। মুজিব ইয়ার হ্যাজ বিন ডিসাইডেড টু বি সেলিব্রেটেড জয়েন্টলি উইথ, অর্থাৎ জাতিসংঘের কোন সংস্থার সাথে মুজিব বর্ষ পালন করা হয়? অ্যান্সারটা হবে ইউনেস্কোর সাথে পালন করা হয়। মুজিব বর্ষের সময়কাল, অর্থাৎ মুজিব বর্ষের সময়কাল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিল? মুজিব বর্ষের সময়কাল ছিল 17 মার্চ 2020 সাল থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। পরবর্তীতে কিন্তু 31 মার্চ 2022 পর্যন্ত বর্ধিত করা হয়। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরিও শান্তি পুরস্কার প্রদান করা হয়? 41তম বিসিএসে আসছে। প্রদান করা হয় 23 মে 1973 সালে। অ্যান্সারটা হবে 23 মে 1973 সালে। ঐতিহাসিক 6 দফার দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? 6 দফার দাবিতে অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার সব্যসাচী হাজরা। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল? 6 দফার 3টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল। আমার দেখা নয়াসিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ? আমার দেখা নয়াসিন তার 3য় প্রকাশিত গ্রন্থ। ঐতিহাসিক 6 দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? 6 দফার অন্তর্ভুক্ত ছিল না, 4টি অপশন ভিতরে দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালুর দাবি 6 দফার কোন দাবিতে ছিল? অ্যান্সারটা হবে 3য় দাবিতে ছিল, অর্থাৎ 3য় দফা দাবিতে ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের বেল সংস্করণ প্রকাশ করা হয় কোন মন্ত্রণালয় থেকে? বেল সংস্কার প্রকাশ করা হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ? অ্যান্সার হবে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 সাল পর্যন্ত। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে? অ্যান্সারটা হবে 1968 সালের জানুয়ারি মাসে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কোথায়? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ঢাকাতে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামির সংখ্যা কতজন ছিল? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল 35 জন। 11 দফা কখন ঘোষণা করা হয়, অর্থাৎ কত সালে ঘোষণা করা হয়? 11 দফা ঘোষণা করা হয় 1969 সালে। 11 দফা কর্মসূচি ঘোষণা করেন কে?
অ্যান্সার হবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা কর্মসূচি ঘোষণা করেন। আসাদ কবে শহীদ হন? আসাদ শহীদ হন 1969 সালের 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস পালন করা হয় কত তারিখে? আসাদ দিবস পালন করা হয় 20 জানুয়ারি। আসাদ শহীদ হন কোন আন্দোলনে? আসাদ শহীদ হন 69 গণ অভ্যুত্থানে অর্থাৎ গণ আন্দোলনে। আসাদ গেট কোন স্মৃতিরক্ষার্থে নির্মিত হয়? আসাদ গেট নির্মাণ করা হয় 1969 সালের গণ অভ্যুত্থানের স্মৃতিরক্ষার্থে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? প্রথম গুলি করে মারা হয় সার্জেন্ট জহুরুল হককে। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। শহীদ শামসুজ্জোহা ছিলেন একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 69 গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? অ্যান্সার হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন কবে? ডক্টর শামসুজ্জোহা শহীদ হন 18 ফেব্রুয়ারি 1969 সালে। ডক্টর শামসুজ্জোহা দিবস পালন করা হয় কত তারিখে? পালন করা হয় 18 ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান কত সালে হয়? গণ অভ্যুত্থান হয় 1969 সালে। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণ অভ্যুত্থান পালন করা হয় 24 জানুয়ারি। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়েছিল প্রচণ্ড গণ আন্দোলনের জন্য অর্থাৎ 69 গণ অভ্যুত্থানের জন্য। রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য এই মামলা থেকে যে তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়? অ্যান্সার হবে 22 ফেব্রুয়ারি 1969 সালে। 1969 সালের কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে 1969 সালের 23 ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান কোথায়? বঙ্গবন্ধু উপাধি পান এক ছাত্র জনসভায়। স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কে? স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কনক কুমার পাঠক। আর এই স্ফুলিঙ্গ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 69 গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হন? অর্থাৎ শহীদ হয়েছিলেন কোন ছাত্র? অ্যান্সার হবে শহীদ আসাদ। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কে ছিলেন? আগরতলা ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত সালে? স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক ছাত্র জনসভায়। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কত তারিখে পালন করা হয়? জাতীয় পতাকা দিবস পালন করা হয় 2 মার্চ। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আসম আব্দুর রব। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে কোথায় পাঠ করা হয়? স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? জাতির জনক ঘোষণা করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে 3 মার্চ 1971 সালে। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন? 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ভাষণ দিয়েছিলেন ঢাকা রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি দফা পেশ করেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা কোথায় দিয়েছিলেন? অ্যান্সার হবে 7 মার্চ 1971 সালে
রমনা রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী ছিল? মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা কোন সময়ের স্লোগান? এই স্লোগানটি ছিল 1971 সালের অসহযোগ আন্দোলনের সময়কালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে বেসামরিক প্রশাসন চালুর জন্য কতটি বিধি জারি করেন? অ্যান্সার হবে 35টি বিধি জারি করেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপর নির্মিত চলচ্চিত্রের নাম কি? অর্থাৎ 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য স্পিচ। 7ই মার্চ ভবন ড্যাশ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? 7ই মার্চ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করেন? 25শে মার্চ কাল রাত 1971 সালে। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। 1970 সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? অর্থাৎ জয়ী হন কোন দল? অ্যান্সার হবে আওয়ামী লীগ। 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা কতটি ছিল? পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের আসন ছিল 169টি। 1970 সালের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেন? আওয়ামী লীগ আসন লাভ করেন 167টি আসন লাভ করেন। 1970-এর নির্বাচনে জাতীয় পরিষদে ভুট্টোর পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি পূর্ব পাকিস্তানে কতটি আসন লাভ করে? অ্যান্সার হবে কোনো আসন লাভ করে না। অ্যান্সার হবে কোনোটিই নয়। Which party on the elections in Pakistan in 1970 is not allowed to form government? অর্থাৎ 1970 সালের নির্বাচনে কোন দল জয়ী হওয়া সত্ত্বেও সরকার গঠন করতে ব্যর্থ হয়, পারে না, তাদেরকে সরকার গঠন করতে দেয় না? অ্যান্সার হবে আওয়ামী লীগ। 1970 সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়? অ্যান্সার হবে 298টি আসনে জয়ী হয়। 1970 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? প্রাদেশিক পরিষদে আসন লাভ করে 288টি এবং সংরক্ষিত 210টি সহ 298টি। শুধু একটি নম্বর 32 উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি? অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসভবন। 1971 সালের 25শে মার্চ কী বার ছিল? 25শে মার্চ বৃহস্পতিবার ছিল। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন দিয়েছে? গণহত্যা দিবস 25শে মার্চ। নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র আছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 26শে মার্চ 1971 সালে। 26শে মার্চ 1971 সালে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু কিসের মাধ্যমে জারি করেন? জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় কত তারিখে? স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে মার্চ। 1971 সালের কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়? বাংলাদেশ স্বাধীন হয় 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন? অ্যান্সার হবে ইস্ট পাকিস্তান রাইফেলসের ওয়্যারলেসের মাধ্যমে। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রথম কে প্রচার করেন? প্রথম প্রচার করেন এম এ হান্নান, তৎকালীন আওয়ামী লীগ নেতা। তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? ঘোষণা করেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 1971 সালের মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে, যা ছিল নিম্নরূপ: লোকটি ও তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই উক্তিটি অর্থাৎ এই দম্ভোক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন জেনারেল ইয়াহিয়া খান।
হু ইজ দ্য ফার্স্ট মার্টার ইন আওয়ার লিবারেশন ওয়ার? অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ কে? এই প্রশ্ন নিয়ে অনেক কনফিউশন আছে, কিন্তু অ্যান্সারটা হবে শঙ্কু মজুমদার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? অ্যান্সারটা হবে ইউনেস্কো। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর কোন মহাসচিব বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটা হবে ইরিনা বোকোভা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে 30 অক্টোবর 2017 সালে। অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়? অপারেশন সার্চলাইট 1971 সালের 25শে মার্চ সংগঠিত হয়। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস 7ই মার্চ। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উক্তিটি কার? এই উক্তি করেছিলেন 7ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তিটির শূন্যস্থানটি পূরণ করুন। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করব ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর 1971 সালের 7ই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটির নাম কি? তখন পূর্ব পাকিস্তানে চলছিল পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? তর্জনী। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। হু ইজ দ্য ফার্স্ট মার্টার ইন আওয়ার লিবারেশন ওয়ার? অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে? অ্যান্সারটা হবে শঙ্কু সমজদার। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক ছাত্র জনসভায়। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে কোথায় পাঠ করা হয়েছিল? স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল পল্টন ময়দানে 3রা মার্চ 1971 সালে। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়েছিল? জাতির জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল 3রা মার্চ 1971 সালে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন কোথায়? 7ই মার্চের ভাষণটি দেন সোহরাওয়ার্দী উদ্যানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন কত তারিখে? 7ই মার্চ 1971 সালে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবুও এদেশের মানুষকে ড্যাশ করব। অ্যান্সার হবে মুক্ত করব ইনশাল্লাহ। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী ছিল? মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করে? অর্থাৎ কয়টি দফা ছিল? অ্যান্সার হবে 4টি দফা ছিল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? চলচ্চিত্রের নাম দ্য স্পিচ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? স্বীকৃতি দেয় ইউনেস্কো। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়? অন্তর্ভুক্ত করা হয় 30 অক্টোবর 2007 সালে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 1971 সালের 25শে মার্চ কী বার ছিল? 25শে মার্চ বৃহস্পতিবার ছিল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে আরটিসি এর পুনরূপ কি? আরটিসি এর পুনরূপ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। 7ই মার্চের পটভূমিতে রচিত কবিতা কোনটি? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? নির্মলেন্দু গুণ এই কবিতাটি রচনা করেন।
বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? জয় বাংলা। কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হবে পল্টন ময়দানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? স্বদেশ প্রত্যাবর্তন করে 1972 সালের 10ই জানুয়ারি। জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় কত তারিখে? 2021 সালের 5ই মার্চ। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? অ্যান্সারটা হবে নিউজ উইকস পত্রিকা। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন কে? শেখ হাসিনা। ইহাই হয়তো আমার শেষ বার্তা, ড্যাশ আজ হইতে বাংলাদেশ স্বাধীন উক্তিটি কার? এই উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। স্বাধীন বাংলাদেশে কখন প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল? অ্যান্সারটা হবে 1971 সালের 2রা মার্চ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা কোথায় দিয়েছিলেন? এই ঘোষণা দিয়েছিলেন রেসকোর্স ময়দানে 1971 সালের 7ই মার্চ। 7ই মার্চ ভবন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থিত। কোন জেলে বঙ্গবন্ধুর বিচার কার্য সম্পূর্ণ করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল? অ্যান্সারটা হবে ফয়সালাবাদের লায়ালপুরে। জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয় কত তারিখে? 2রা মার্চ 2022 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? বাংলাদেশের জাতীয় পতাকা দিবস পালন করা হয় 2রা মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেস্কো কী হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? 1971 সালে 25শে মার্চ রাতে। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিলেন রাও ফরমান আলী। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971 সালের 25শে মার্চের ঘটনা। কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী 1971 সালের 25শে মার্চের মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল? অপারেশন সার্চলাইট নামে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডারদের পরিচালিত অভিযান কি নামে পরিচিত ছিল? অপারেশন জ্যাকপট নামে অভিযান পরিচালনা করে। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর হামলার সাংকেতিক চিহ্ন কি ছিল? নাম ছিল অপারেশন সার্চলাইট। সেখানে অপশনটি নেই, অ্যান্সারটা হবে কোনোটিই নয়। অপারেশন সার্চলাইট কোন সালের কত তারিখে সংগঠিত হয়? সংগঠিত হয় 1971 সালের 25শে মার্চ রাতে। পোড়ামাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পাকিস্তানি সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে? 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 26শে মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন? অ্যান্সারটা হবে ইস্ট পাকিস্তান রাইফেলসের ওয়্যারলেসের সহযোগিতায়। তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কতজন আওয়ামী লীগ নেতার নাম ছিল? 2 জন নেতার নাম ছিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাবার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? ইপিআর এর মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়? পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? গৃহীত হয় 10 এপ্রিল 1971 সালে। নিচের কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় দিয়েছিলেন? ইংরেজি ভাষায় দিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয় কিসের মাধ্যমে? প্রচারিত হয় ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। মুজিবনগর সরকারের মনসুর আলী কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন? 4টি অপশনের ভিতরে আনসার হবে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল কত সালে? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? গৃহীত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আগরতলায়। বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগরে গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয়ের সদর দপ্তর কোথায় ছিল? সদর দপ্তর ছিল 8 নম্বর থিয়েটার রোড, কলকাতাতে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালের কত তারিখে? 17 এপ্রিল 1971 সালে। মুজিবনগর দিবস কবে পালন করা হয়? মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? ভবের পাড়া। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা হতে? মুজিবনগর হতে পাঠ করা হয়। প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের অর্থাৎ মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। 1971 সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে? অ্যান্সার হবে কে এম শাহাবুদ্দিন। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা মিশনে প্রথম পতাকা উত্তোলন করা হয়। বিচারপতি আবু সাইদ চৌধুরী 1971 সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন? তিনি ছিলেন বিশেষ কূটনৈতিক প্রতিনিধি। মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন খোলা হয় কার অধীনে? অ্যান্সার হবে এম আর সিদ্দিকী এর অধীনে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
সৈয়দ নজরুল ইসলাম ছিলেন প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট। দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মিস্টার তাজউদ্দিন আহমেদ ওয়াজ বর্ন ইন, অর্থাৎ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান গাজীপুরে। মুজিবনগর সরকারের অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। মুজিবনগরে 1971 সালের কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল? স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল 17 এপ্রিল। মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠন করা হয়েছিল? মুজিবনগর সরকার গঠন করা হয় 10 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 17 এপ্রিল 1971 সালে। মুজিবনগর দিবস কবে পালন করা হয়? মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল তারিখে। বাংলাদেশের অর্থাৎ মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয়ের সদর দপ্তর কোথায় ছিল? অস্থায়ী সচিবালয় ছিল 8 নম্বর থিয়েটার রোড, কলকাতাতে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? প্রথম মন্ত্রিসভা গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিল? মন্ত্রিসভার সদস্য ছিল 6 জন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কার্যকর হয় কত তারিখে? কার্যকর হয় 26 মার্চ 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার কে ছিলেন? হাইকমিশনার ছিলেন আবু সাইদ চৌধুরী। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম মুজিবনগর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করতেন? পরিচালনা ও উপস্থাপনা করতেন MR আক্তার মুকুল। এক নদী রক্ত পেরিয়ে গানটির গীতিকার কে? গানটির গীতিকার গোবিন্দ হালদার। সবকটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি গানটি সুরকার কে? গানটি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? 4টি অপশনের ভিতরে অ্যান্সারটি হবে চরমপত্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি? বজ্রকণ্ঠ, জল্লাদের দরবার, চরমপত্র প্রচারিত হতো, কিন্তু গানের ডালি প্রচারিত হতো না। অ্যান্সারটি হবে গানের ডালি। জয় বাংলা বাংলার জয় গানটি সুরকার কে? গানটির সুরকার আনোয়ার পারভেজ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? গানটির গীতিকার গোবিন্দ হালদার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে?
সম্প্রচার বন্ধ হয় 30শে মার্চ 1971 সালে। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার বা রচয়িতা কে? গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি শিল্পী কে? গানটি শিল্পী আপেল মাহমুদ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি কোন সময়ের সৃষ্টি? এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের সৃষ্টি। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা গরিব প্রসন্ন মজুমদার। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা গোবিন্দ হালদার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেন? অর্থাৎ সেনাবাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল M.A. রব। মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক কে ছিলেন? উপ সর্বাধিনায়ক ছিলেন A.K. খন্দকার। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? মুজিব বাহিনী গঠিত হয়েছিল ছাত্রছাত্রীদের নিয়ে। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা শহরে সক্রিয় ছিল। 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা কে? অর্থাৎ তেলিয়াপাড়া রণকৌশল গ্রহণ করে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত ছিল। জেনারেল M.A.G. উসমানীর বাড়ি কোন জেলায় ছিল? উসমানীর বাড়ি ছিল সিলেট জেলায়। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিল? তিনি ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকার। নিচের কোন বাহিনীর জন্ম ভারতে? চারটি অপশনের ভিতরে আনসারটি হবে মুজিব বাহিনী। 1971 সালে মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টরে ছিল? অর্থাৎ 1 নম্বর সেক্টরের অধীনে ছিল চট্টগ্রাম অঞ্চল। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ফরিদপুর 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? বরিশাল 9 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর নিয়ে নৌ সেক্টর গঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের নাম কি ছিল? 2 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। মেজর C.R. দত্ত মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন? তিনি 4 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। উইং কমান্ডার M.K. বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? তিনি 6 নম্বর সেক্টরের সেক্টর প্রধান ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন? জেড ফোর্স অর্থাৎ জেতে জিয়াউর রহমান। আনসারটা হবে জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের ব্রিগেডের প্রধান। নিচের কোনটি মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর ছিল? মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কতটি ফোর্স গঠিত হয়েছিল?
3টি ফোর্স গঠিত হয়েছিল, অর্থাৎ জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে বিভক্ত করা হয়? 64টি সাবসেক্টরে বিভক্ত করা হয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পর্যায়ে 11টি সেক্টরে মোট কতজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন? 16 জন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধে কে ফোর্সের প্রধান কে ছিলেন? খালেদ মোশাররফ, অর্থাৎ কে ফোর্সের প্রধান ছিলেন খালেদ মোশাররফ। মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? রংপুর জেলা 6 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? রাজশাহী 7 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। মুক্তিযুদ্ধে কুষ্টিয়া কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরে ছিল? ময়মনসিংহ 11 নম্বর সেক্টরের অধীনে ছিল। সেক্টর 3-এর সেক্টর কমান্ডার কে ছিলেন? অর্থাৎ 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর ANM নুরুজ্জামান। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার MK বাশার। মীর শওকত আলী মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? 5 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এর প্রতিবেদন প্রকাশিত হয়? অ্যান্সারটা হবে দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করে? সাইমন রিং সর্বপ্রথম খবর প্রকাশ করে। 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব ছিলেন মিয়ানমারের উথান্ট। রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? কবিতাটির রচয়িতা অ্যালেন গিন্সবার্গ। কনসার্ট ফর বাংলাদেশ 1971-এর প্রধান শিল্পী কে ছিলেন? কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? তিনি যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের লেখক কে? আর্থার কে ব্লাড। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন 2টি স্থায়ী রাষ্ট্র? চীন এবং যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল? কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ কবে কোথায় অনুষ্ঠিত হয়? কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1 আগস্ট 1971 সালে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে। সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ ইয়র্ক শহরে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি কে ছিলেন? অর্থাৎ রাশিয়ার প্রতিনিধি ছিলেন ইয়াকভ মালিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন আলেস্কি কোসিগান। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক? অ্যালেন গিন্সবার্গ যুক্তরাষ্ট্রের নাগরিক। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন? জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শাস্ত্রী বা রবিশঙ্কর, সাইমন রিং। অ্যান্সারটা উপরে সবাই, অল অফ দেম।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ছিলেন? তিনি বিটলস বাদক দলের সদস্য ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়। 1971 সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন? রবি শঙ্করের আহ্বানে। দি রেপ অফ বাংলাদেশ ইজ রিটেন বাই, অর্থাৎ রেপ অফ বাংলাদেশ বইটি লিখেছে অ্যান্থনি মাসকারেনহাস। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল 2টি দেশ, যুক্তরাষ্ট্র এবং চীন। সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয়? মেডিসন স্কয়ার গার্ডেন অনুষ্ঠিত হয়। 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ রবিশঙ্কর ও অন্যান্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল? পরিবেশিত সঙ্গীতের নাম ছিল বাংলা ধুন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি? বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কত সালের কত তারিখে? যৌথ বাহিনী গঠিত হয় 21শে নভেম্বর 1971 সালে। সারেন্ডার অ্যাট ঢাকা, বার্থ অফ এ নেশন বইটি লেখক কে? এই বিখ্যাত বইটির লেখক জে জ্যাকব। মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? ভারতের সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল শ্যাম জামশেদজি মানকেশ। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরা। ভুটান ও ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভুটান এবং ভারত বাংলাদেশের স্বীকৃতি দেয় 1971 সালের 6 ডিসেম্বর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল? মালিক মন্ত্রিসভার সদস্য ছিল 10 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে? ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে 3রা ডিসেম্বর 1971 সালে। 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন, তার নাম কি? তার নাম জি.সি. দেব, অর্থাৎ গোবিন্দচন্দ্র দেব। ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন বিখ্যাত দার্শনিক। গোবিন্দচন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করতেন? তিনি দর্শন বিভাগে অধ্যাপনা করতেন। শহীদ সেলিনা পারভীন ছিলেন একজন সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কত তারিখে? বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। কোন স্থানে 1971 সালে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়? সোহরাওয়ার্দী উদ্যানে। আত্মসমর্পণের পর পাক সেনাদের নিরাপত্তার জন্য ভারতের যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হয়। 1972 সালের 2রা জুলাই মিসেস ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো কোন চুক্তির মাধ্যমে বন্দী পাকিস্তানি সেনাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়? সিমলা চুক্তির মাধ্যমে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলা কত সন ছিল? বাংলা সন ছিল 1378 সন। 16 ডিসেম্বর 1971 সালে কোন পাকিস্তানি জেনারেল ঢাকা রেস কোর্সে মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করে? জেনারেল নিয়াজি। 16 ডিসেম্বর 1971 সালে ঢাকা রেস কোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে? আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জেনারেল জগদীপ সিং অরোরা ও জেনারেল নিয়াজি।
মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা কত ছিল? 93,000। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরা। 1971 সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরোনাম কি ছিল? দলিলটির শিরোনাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা। 16 ডিসেম্বর 1971 সালে কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা কত ছিল? সৈন্য ছিল প্রায় 93,000। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন? একই প্রশ্ন রিপিট হয়েছে। অ্যান্সার হবে লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরা। বীরশ্রেষ্ঠ কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন? কাকন বিবি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের। দেশের সর্বোচ্চ পদক কোনটি? দেশের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক। বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? মুক্তি বেটি নামে পরিচিত কাকন বিবি। ফ্রেন্ডস অব বাংলাদেশ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ফ্রেন্ডস অব বাংলাদেশ পুরস্কার দেওয়া হয়েছিল ফ্রান্সিস জুলিয়ানকে। বর্তমানে বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 4 জনের খেতাব বাতিল করায় বর্তমান হচ্ছে 672 জন। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? দ্বিতীয় হচ্ছে বীর উত্তম। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন? বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন 175 জন, কিন্তু বর্তমান হচ্ছে একজনের খেতাব বাতিল করায় বর্তমান 174 জন হবে। মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে? ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? অ্যান্সার হবে উকা সিং মারমা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? তিনি হল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। হাউ মেনি ফ্রিডম ফাইটার্স রিসিভ গ্যালান্টারি অ্যাওয়ার্ড ফর কন্ট্রিবিউশনস ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971? অ্যান্সার হবে 676 জন, কিন্তু বর্তমানে 4 জন খেতাব বাতিল করায় অ্যান্সার হবে 672 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন? অ্যান্সার হবে উইলিয়াম এস অর্ডারল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক কে? 4টি অপশনের ভিতরে অ্যান্সারটি হবে না, অ্যান্সারটি হবে উইলিয়াম এস অর্ডারল্যান্ড। অ্যান্সারটি হবে কোনোটি নয়। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটি হবে নানিয়ারসারে অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেন্দিস কে ছিলেন? তিনি ছিলেন ইতালির নাগরিক। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত করা হয়, অর্থাৎ কবে ঘোষণা করা হয়? ঘোষণা করা হয় 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? বীর উত্তম।
7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনীর কতজন ছিল? সেনাবাহিনী ছিল 3 জন। কাকন বিবি কে ছিলেন? কাকন বিবি ছিলেন একজন নারী মুক্তিযোদ্ধা। কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? মুক্তি বেটি নামে পরিচিত ছিল কাকন বিবি। কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? 2015 সালে। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম লালু। নিচের কে বীরশ্রেষ্ঠ নন? 4টে অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সার হবে মুন্সি আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নন। সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ ছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি 14 ডিসেম্বর 1971 সালে মারা যান। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন মুন্সি আব্দুর রউফ। তিনি 8 এপ্রিল 1971 সালে মারা যান। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পদবি কি ছিল? তার পদবি ছিল ল্যান্স নায়েক। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন ভোলা জেলায়। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? পাকিস্তানের করাচিতে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? অর্থাৎ 2007 সালে ঢাকা এনে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন তারিখে অর্থাৎ কত তারিখে শহীদ হন? 14 ডিসেম্বর 1971 সালে শহীদ হন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবি কি ছিল? নূর মোহাম্মদের পদবি ছিল ল্যান্স নায়েক। সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন? হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন? রুহুল আমিন নৌবাহিনীতে কাজ করতেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন গানবোর্ডের ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল নিযুক্ত ছিলেন? পলাশ গানবোর্ডের। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন? মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে চাকরিরত ছিলেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কি ছিল? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিস্থল কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি জেলায় অবস্থিত। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়? মোস্তফা কামালকে সমাধিস্থ করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? মহিউদ্দিন জন্মগ্রহণ করেন বরিশালে। কার সমাধি বৃহত্তর রাজশাহী জেলায় অবস্থিত? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি রাজশাহীতে অবস্থিত। কোন প্রাচীন মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত? ছোট সোনা মসজিদের সামনে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি? তার নাম অস্তিত্বে আমার দেশ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বাড়ি কোন জেলায়? নূর মোহাম্মদ শেখের বাড়ি নড়াইল জেলায়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের গ্রামের বাড়ির নাম কি? গ্রামের নাম মহেশখোলা। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। বীরশ্রেষ্ঠ
সিপাহী হামিদুর রহমানের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ জেলায়। সিপাহী হামিদুর রহমান কোথায় শাহাদত বরণ করেন? শাহাদত বরণ করেন মৌলভীবাজারস্থ কমলগঞ্জের ধলইতে। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? ভারত থেকে বাংলাদেশে আনা হয় সিপাহী হামিদুর রহমানের মৃতদেহ বা দেহাবশেষ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কত তারিখের কত সালে আনা হয়? 2007 সালের 10 ডিসেম্বর বাংলাদেশে আনা হয়। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো পায়ের আওয়াজ পাওয়া যায়, এই দেশে এই বেশে, ঘুম নেই, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। কিন্তু নুরুদ্দিনের সারা জীবন মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়। সেন্সার হবে ঘ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি? প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সাশী নজরুল ইসলামের ওরা 11 জন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালক কে? সাশী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি? সাশী নজরুল ইসলামের হাঙ্গর নদী গ্রেনেড। আগুনের পরশমণি চলচ্চিত্রের পরিচালক কে? হুমায়ুন আহমেদ। 71 যিশু এর নির্মাতা কে? 71 যিশু এর নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? গেরিলা। গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে? গেরিলা চলচ্চিত্রের পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ। মুক্তিযুদ্ধোত্তর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সেন্সার হবে কলমি লতা। কলমি লতা চলচ্চিত্রের পরিচালক শহীদুল হক খান। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়? গেরিলা, ওরা 11 জন, আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক, কিন্তু নীল আকাশের নিচে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 71 দিনগুলি কার রচিত? 71 দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম, আর 71 ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি একটি নাটক সৈয়দ শামসুল হকের। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চাও শঙ্খশীল মমতাজ উদ্দিন আহমেদের রচিত। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে একটি কালো মেয়ের কথা। আর একটি কালো মেয়ের কথা উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে ডেভিড আর্মস্ট্রং। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান কার রচনা? নিষিদ্ধ লোবানের রচয়িতা সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ হাঙ্গর নদী গ্রেনেড কে লিখেছেন? হাঙ্গর নদী গ্রেনেড লিখেছেন সেলিনা হোসেন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? 4টি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে শওকত ওসমানের নেকড়ে অরণ্য। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? 4টি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে শওকত ওসমানের যার নাম হতে বিদায়। চলচ্চিত্র গেরিলা উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে নির্মিত, আর এই উপন্যাসটির লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। আবার তোরা মানুষ হ সিনেমার পরিচালক কে? সিনেমার পরিচালক খান আতাউর রহমান। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক কে? তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। খেলাঘর চলচ্চিত্রের পরিচালক কে?
খেলাঘর চলচ্চিত্রের পরিচালক মোরশেদুল ইসলাম। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? প্রথম প্রামাণ্যচিত্র জহির রায়হানের স্টপ জেনোসাইড। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র লিবারেশন ফাইটার্স এর পরিচালক কে? লিবারেশন ফাইটার্স এর পরিচালক আলমগীর কবির। মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ছবি আগামী এর পরিচালক কে? আগামী এর পরিচালক মোরশেদুল ইসলাম। আমার বন্ধু রাশেদ সিনেমাটি কোন বিষয়ের উপর নির্মিত? এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য হুলিয়া ছবির পরিচালক কে? হুলিয়া ছবির পরিচালক তানভীর মুকাম্মেল। মুক্তিযুদ্ধভিত্তিক জয়যাত্রা চলচ্চিত্রের পরিচালক কে? তৌকির আহমেদ। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কত সালে? ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় 1992 সালে। শহীদ জননী নামে কে বেশি পরিচিত? শহীদ জননী নামে পরিচিত জাহানারা ইমাম। 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল? গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জাহানারা ইমাম। বাংলাদেশে গঠিত যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কি? ঘাতক দালাল নির্মূল কমিটি। যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয় কত সালে? ট্রাইব্যুনাল গঠন করা হয় 25 মার্চ 2010 সালে। বাংলাদেশে গঠিত যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কি? ঘাতক দালাল নির্মূল কমিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 25 মার্চ 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় কবে প্রদান করে? প্রথম রায় প্রদান করে 21 জানুয়ারি 2013 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়? 2001 সালে গঠিত হয়। কোন দিনটিকে মুক্তিযুদ্ধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? মুক্তিযুদ্ধ দিবস 1 ডিসেম্বর। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় 71 কোথায় অবস্থিত? বিজয় 71 অবস্থিত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা কোথায় অবস্থিত? বিজয় গাথা অবস্থিত রংপুর সেনানিবাসে। স্বাধীনতার যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান কোথায়? অঙ্গীকার ভাস্কর্যটি অবস্থিত চাঁদপুর জেলায়। চেতনা 71 ভাস্কর্যের অবস্থান কোথায়, অর্থাৎ কোথায় অবস্থিত? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে অবস্থিত। কোন স্মৃতিসৌধটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত? সাভার জাতীয় স্মৃতিসৌধকে সম্মিলিত প্রয়াস বলা হয়। জাতীয় স্মৃতিসৌধে ফলক কতটি? 7টি ফলক রয়েছে। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? উচ্চতা 150 ফুট। মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, অর্থাৎ কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায় অবস্থিত। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস। শিক্ষা অনির্বাণ কোথায় অবস্থিত? শিক্ষা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত। আর শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। অপরাজয় বাংলা কি? অপরাজয় বাংলা একটি মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? ঢাকা সেনানিবাসে অবস্থিত বিজয় কেতন।
স্বাধীনতা স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? জাগ্রত চৌরঙ্গি অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে। মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি? মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি। অপরাজেয় বাংলার ভাস্কর কে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? ভারতে। জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যের ভাস্কর কে? আব্দুর রাজ্জাক। অদম্য বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ৭১-এর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গি। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে করার দাবি কে জানিয়েছিলেন? উর্দুর পাশাপাশি বাংলা ভাষা করার দাবি জানিয়েছিলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি বা অল পার্টিস স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি কত সালে গঠিত হয়? গঠিত হয় 1952 সালের 31শে জানুয়ারি। পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম বাংলা ভাষা উর্দু হবে বলে ঘোষণা করেন? লিয়াকত আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1950 সালের 11ই মার্চ। ভাষা আন্দোলনের সময়ে পূর্ব বাংলায় প্রথম কত তারিখে 144 ধারা জারি করা হয়? 144 ধারা প্রথম জারি করা হয় 29শে ফেব্রুয়ারি 1948 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাষা আন্দোলন শুরু হয় 1947 সাল হতে। তমুদ্দিন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই বিখ্যাত উক্তিটি করেন কে? এই বিখ্যাত উক্তিটি করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নিচের কোন স্থান অন্য স্থান থেকে আলাদা? তো চারটি অপশন দেখতে পাচ্ছেন। থিয়েটার রোড কলকাতা মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, মুজিবনগর মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, রেসকোর্স ময়দান মুক্তিযুদ্ধ অর্থাৎ 7 মার্চের সাথে সংগঠিত বা যুক্ত। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে ভাষা আন্দোলনের সাথে যুক্ত। সেন্সার ট্যাবে কেন্দ্রীয় শহীদ মিনার অন্যগুলো থেকে আলাদা। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? নির্মিত ভাস্কর্যের নাম মোদের গৌরব। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। দেশের সর্বোচ্চ মিনারের অবস্থান কোথায়? অর্থাৎ সর্বোচ্চ শহীদ মিনারের অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর মিনাল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সালে প্রথম গাওয়া হয়? প্রথম গাওয়া হয় 1953 সালে। ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার কে? গানটির রচয়িতা ও সুরকার আব্দুল লতিফ। দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতা কে? দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতা আব্দুল লতিফ। বাঙালি জাতিসত্তার প্রতীক কি? বাঙালি জাতিসত্তার প্রতীক, চারটি অপশনের ভিতরে অ্যান্সার হবে বাংলা একাডেমি। বাংলা একাডেমির মূল মিলনায়তটি কার নামে? আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? মাসিক পত্রিকা ছিল উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি? বাংলা জার্নাল। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা এবং সংস্কৃতি।
যুক্ত ফ্রন্টে অর্থাৎ 1954 সালে রাজনৈতিক দলের সংখ্যা কত ছিল? বিভিন্ন বইয়ে বিভিন্ন আনসার আছে, কিন্তু যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা 5টি ছিল। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো ন্যাশনাল আর্মি পার্টি যুক্ত ফ্রন্টভুক্ত রাজনৈতিক দল ছিল না। 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে কোন দল জয়লাভ করে? জয়লাভ করে যুক্ত ফ্রন্ট। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।